পশ্চিমবঙ্গে ঠিক বিরোধী রাজনৈতিক দল কোনটা তা নিয়ে কিন্তু এখন সাধারণ মানুষ খুব কনফিউজড। কারণ বিরোধী দলনেতা হিসেবে যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, কিন্তু তারপরেও তার হাতে তৃণমূলের রাশ থাকবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে, নাকি আবার দিল্লিবাসী যে 20 জন সাংসদ তারা একটা অন্য নামগোত্রহীন দলে গিয়ে যোগ দিয়েছেন, তারা আসল তৃণমূল, কে যে আসল কে যে নকল, এই বিষয়টা এখন ভীষণ ধোঁয়াশায় ঢাকা। এই বিষয়টা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা বাড়ছে। বিরোধিতা করা তো দূরস্থান, নিজেদের দলের রাশ করাতে থাকবে তাই নিয়েই তারা এখন ব্যতিব্যস্ত। এই বিষয়ে অনেকগুলো সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো নিয়েই আমরা আজ কথা বলবো কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই বাংলাদেশে। সব্যসাচীদা, প্রথমেই যেটা জিজ্ঞাসা করব, আমাদের রাজ্যে আদৌ কোনো বিরোধী দল কি আছে? আপনার কি মনে হয়? দেখুন, এটা একটা স্বাভাবিকভাবেই না, আমাদের দেশে সংবিধান আসার পর থেকে রাজনৈতিক দলের যে ধারণা, তার একটা বদল সাম্প্রতিককালে ঘটে গেছে। রাজনৈতিক দল আসলে যারা সংবিধান প্রণেতা ছিলেন, একে কোথাও ডিফাইন করার উদ্যোগ নেননি এবং খুব নির্দিষ্ট কারণেই নেননি। তার কারণ রাজনৈতিক দল বলতে আমরা যা বুঝি, বা দল বলতে আমরা যা বুঝি, সেই রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করবে কি করবে না তার উপরে যে নির্ভরশীল হতে হবে, বা সেটাই তাদের উদ্দেশ্য হতে হবে। রাজনৈতিক দল মানে সে নির্বাচন করতেও পারে, নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে। কিন্তু যেটা হয় যে নির্বাচন কমিশন তৈরি হবার পর আমাদের যারা যে সমস্ত রাজনৈতিক দলগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাদের একটা রেজিস্ট্রেশনের প্রয়োজন ছিল উইথ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখন এই যে ধারণাটা, বিভিন্ন রাজনৈতিক দল হিসেবে তারা রেজিস্টার্ড, তাদের মধ্যে কোনো একটি দল কোনো একটি বিধানসভায় কোনো একটি হাউসে তারা মেজরিটি, আরেকটি দল তারা বিরোধী দল, এটা খুব সাধারণ একটা নোশন ছিল। কিন্তু ঠিক দেখবেন, প্রথমত এই 1985-তে যখন এই 10th শিডিউল বলে বিষয়টা এলো আমাদের সংবিধানে, যেখানে মূলত বলা হলো দলত্যাগ বিরোধী আইন, যাকে আমরা বলি, মানে আপনি জিতলেন মানুষের ভোটে, মানুষ ভোট দিলেন সিম্বলকে। আমাদের দেশের ভোটিং সিস্টেমটা কিন্তু সিম্বল বেসড এখনো পর্যন্ত, মানে জোড়া ফুল, হাত, পদ্ম ফুল, কাস্তে হাতুড়ি তারা, কাস্তে ধানের শীষ, মানুষ কিন্তু এই চিহ্নগুলোকে ভোট দেন এখনো পর্যন্ত। কারণ এখানে কোনো ব্যক্তি বিশেষকে ধরে তো ভোট হয় না, ইটস নট এ প্রেসিডেন্সিয়াল সিস্টেম যে ইন্ডিভিজুয়ালকে দেখে, দলকে দেখে ভোট দেন। ফলে দলত্যাগ বিরোধী আইনটার মূল উদ্দেশ্যই ছিল এটা, যে মানুষের ভোটে জিতে অন্য কোনো দলে চলে যাওয়াটা, অন্য কোনো প্রলোভনে পড়ে, অন্য কোনো প্রমিস, অন্য কোনো আনডিউ ইনফ্লুয়েন্স, তার দ্বারা কেউ চলে গেলেন ইন্ডিভিজুয়াল, তিনি ডিফেকশনের মধ্যে পড়ে যাবেন, অর্থাৎ তিনি দলত্যাগ বিরোধী আইনের মধ্যে পড়ে যাবেন। এবং আনলেস উনি ওই দলত্যাগ বিরোধী আইনের যে এক্সেপশনগুলি আছে, মানে 2/3 মেজরিটি যদি চলে যায়, তাহলে এই দলত্যাগটা একটা স্বাভাবিকভাবেই একটা প্রোটেকশন পেয়ে যায়। মানে যদি সেটা 2/3 না হয়, যেটা ইন্ডিভিজুয়াল কেউ হন বা 2/3-এর নিচে হন, তাহলে এদের সবটাই দলত্যাগ যদি করে থাকেন, তাহলে সেই পার্টির নেতৃত্ব, তাদের অধিকার আছে স্পিকারের কাছে গিয়ে ডিসকোয়ালিফিকেশন চাইবার, অর্থাৎ তারা মেম্বার থেকে মেম্বারশিপ তাদের খারিজ হয়ে যাবে। আপনার মনে আছে মুকুল রায়কে নিয়ে যে সমস্ত কলকাতা হাইকোর্টের রায়, যেখানে মুকুল রায়ের দলত্যাগ বিরোধিতার প্রশ্নে উনি তৃণমূলের গেলেন বিজেপিতে জেতার পরে, গতবারে 21 সালে, তো সেখানে কিন্তু স্পিকারের সিদ্ধান্ত যা ছিল পরবর্তী সময় কিন্তু হাইকোর্ট সেটা টার্ন ডাউন করেন এবং তারপর তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন সেটা। তো মূলত এইখানে একটা বড় সমস্যা তৈরি হয়ে গেছে, রাজনৈতিক দলের ধারণার ক্ষেত্রে একটা বদল এসেছে। এই বদলটা খুব সাম্প্রতিক কালের, মানে সবটাই 2015-16 পর থেকে, এবং যেটাকে খানিকটা হলেও বলছেন মহারাষ্ট্র মডেল বলে যেটাকে বলা হচ্ছে। মহারাষ্ট্রের নির্বাচনের পর আমরা সেই মডেলটা মূলত দেখতে পেয়েছিলাম, যে একটা দল তারা এলেন, তারপর সেই দলটা থেকে একটা বড় ভাঙন হলো। সেই ভাঙন হওয়ার পর কে প্রকৃত অর্থে ওই দলের নেতৃত্ব, তার নিয়ে প্রচুর বিতর্ক হলো। এবং এক্ষেত্রে কোন টেস্ট উইল বি অ্যাপ্লিকেবল, সেখানে আদালতের সামনে যদি এই ধরনের ডিসপিউট আসে, আদালত কীভাবে এর বিচার করবেন। ধরুন, কদিন আগে আমাদের এখানে একটা বিতর্ক হয়েছিল, মনে আছে আপনার, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেই বিরোধী দল নেতা তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় না শোভনদেব চট্টোপাধ্যায়, এবং মামলাটি এখনো পর্যন্ত পেন্ডিং। কিন্তু সেই মামলাটিতে যেটা আমরা দেখলাম, ওই রায়টার মধ্যে দিয়ে কোনো অন্তর্বর্তীকালীন রায় হলো না। মানে
বিপজ্জনক দিকটা এই জায়গায় যে ধরুন একটা রাজনৈতিক দল তার সত্তা, সেই রাজনৈতিক দলের সত্তাটা হচ্ছে বাইরে, রাজনৈতিক দল জনগণ তৈরি করেন, সেই রাজনৈতিক দল জনপ্রিয়তা অর্জন করেন, তারপর সেই রাজনৈতিক দল গিয়ে বিধানসভায় বা লোকসভায় তারা জেতেন, জেতার পর মেজরিটি নিয়ে তারা সরকার করেন। এখন প্রশ্ন হচ্ছে এই সরকারের উপর সেই রাজনৈতিক দলের অরিজিনাল পলিটিক্যাল পার্টি তার নিয়ন্ত্রণটা থাকছে তো, মানে যদি সেটা না থাকে তাহলে কিন্তু সেই রাজনৈতিক দলের যারা নির্বাচিত সদস্য তারা যে কোনো সময়ে পার্টি পরিবর্তন করে ফেলতে পারেন। তার মূল কারণটা যদি আপনি বিশ্লেষণ করেন দেখেন তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে টিকিট কেনা বেচা। মূলত নির্বাচনের আগে টাকা নিয়েছেন, টিকিট দিয়েছেন, যারা টাকা দিয়েছেন ফর দেম ইলেকশন ইজ অ্যান ইনভেস্টমেন্ট, তারা ইনভেস্ট করেছেন একটা দলের পিছনে, সেই দল জিততে পারেননি। এখন যেই জিততে পারলো না তখন তারা কি করবেন, তারা শিফট করবার চেষ্টা করেন, এবং শিফটটা সবসময় ওই এ টু বি হয় না, এ টু বি এর মাঝখানে একটা মাঝামাঝি জায়গা তৈরি করতে হয়। সেখান থেকেই আপনি দেখেছেন যে একটা যে দলের নাম শুনেননি সেই দলটা ওখানে মানে কাইন্ড অফ রাজনৈতিক দল রেজিস্ট্রেশন করাই থাকে, কোনো কোনো সময় সেটা ভাড়া দিয়ে দেওয়া হয়, মানে এইরকমই মনে হচ্ছে মানে ওই দলটাতে আমরা যুক্ত হয়ে গেলাম। ইলেকশন কমিশনে এরকম অসংখ্য রাজনৈতিক দলের নাম আছে। না আমি আমার জীবনে একটা করা মামলা থেকে আমি আপনাকে বলতে পারি এই ধরনের ঘটনা খানিকটা আমরাও দেখেছিলাম সিকিমে। মানে সিকিমে তো খুব ছোট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, 32টার মতন বিধানসভার আসন, তার মধ্যে একটা লামা রিজার্ভ কনস্টিটুয়েন্সি, 31টা হচ্ছে ওখানকার সাধারণ যে সব মানে দুটো দল ওখানে, মূলত দুটোই আঞ্চলিক দল, একটি ওই সিকিম ক্রান্তিকারী মোর্চা আর একটা সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট, যেটি আগে বাবন চামলিং এর নেতৃত্বে ছিলেন। পরে সিকিম ক্রান্তিকারী মোর্চা এখন তারা সরকার চালায় ওখানে। যখন উনি নতুন মুখ্যমন্ত্রী এলেন দীর্ঘ সময় চামলিং রাজত্বের পর, তখন দেখা গেল যেটুকু আসন নিয়ে ওখানে চামলিংয়ের দল এসডিএফ তারা পেয়েছিলেন, তারা প্রায় পুরোটাই ওদিকে শিফট করে গেলেন, মানে বিরোধিতার জায়গাটা থাকবে না। এই যে একটা কথা ট্যাবলেট খাওয়ানো হয়, রাজনীতি যদি তুমি সরকারে না থাকো, যদি তুমি ক্ষমতায় না থাকো, তুমি যদি কিছুই করতে না পারো, তাহলে তুমি মানুষের কাজ করবে কীভাবে, এই ধারণার থেকে এটা মানে মানুষের কাজ করতে গেলে ক্ষমতাটা লাগবে ধরে নেওয়া, ক্ষমতাটা রাখতে গেলে আমাকে কিছু নাম্বার অফ এমপিস এমএলএ লাগবে সেটা ধরে নেওয়া, ক্ষমতাটা রাখতে গেলে আমাকে মনের মতন করে বিলগুলো পাস করাতে হবে, তার জন্য আমি আমার যে লেজিসলেটিভ অ্যারেঞ্জমেন্ট সেটা আমি করব, মানে উইচ হ্যাজ নাথিং টু ডু উইথ আমরা যেটাকে আগে বুঝতাম ফ্লোর ম্যানেজমেন্ট। এই ফ্লোর ম্যানেজমেন্টটা আমরা দেখতাম যে বিধানসভা লোকসভার ভেতরেও একটা পার্টিকুলার ইস্যুতে, একটা বিলের ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা বাইরে যুযুধান পক্ষ, কিন্তু ওখানে ফ্লোর ম্যানেজমেন্ট হচ্ছে যাতে বিলটা আটকানো যায়, মানে দ্যাট ওয়াজ দ্য আর্ট অফ দি মেম্বার অফ পার্লামেন্টস অ্যান্ড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, তারা জানতেন কীভাবে করতে হয়। এবং এখানে একটা বাইরে মানে অরিজিনাল পলিটিক্যাল পার্টি তার একটা বড় ভূমিকা থাকতো, সেই পার্টি তার নীতিটা নেই। ধরুন আমি সিপিআইএম, তো আমার যে নীতি সেটা তো আমার এমএলএরা গিয়ে ওখানে ইমপ্লিমেন্ট করবে, তা আমারই যদি দলের উপর কন্ট্রোলটা না থাকে তাহলে আমি সেটা এই এমএলএরা কি আমাকে এ করতে পারবেন। মুশকিলটা কোথায় হয়েছে, এই যে 10th শিডিউল যখন তৈরি হয়েছিল, যদি তার ল্যাঙ্গুয়েজ আপনারা দেখেন, এখানে না দুটো কথা বলা আছে। একটা হচ্ছে দি পার্টি উইচ নমিনেটস, অরিজিনাল পলিটিক্যাল পার্টি যিনি নমিনেশন দিচ্ছেন, ধরুন তৃণমূলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, যার সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ওখানে দিচ্ছেন, তিনি যে নমিনেট করেছেন কাউকে, তিনি সেখানে গিয়ে ওই বিধানসভার ফ্লোরে তিনি বলছেন যে এই শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের বিরোধী দল নেতা, বা তার দলের পক্ষ থেকে তার জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবং সেটাই হুইপ, সেটাই কিন্তু আমাদের ইভেন মহারাষ্ট্রের জাজমেন্টেও কিন্তু সেটাই কিন্তু বলা আছে। এবং দ্য ল্যাঙ্গুয়েজ যেটা সুপ্রিম কোর্ট এখানে ব্যবহার করেছিলেন, বলেছিল যে দি জাজমেন্ট ফার্মলি প্লেসেস দি পাওয়ার টু ইস্যু হুইপ অ্যান্ড অ্যাপয়েন্ট পার্টি লিডার উইথ দি পলিটিক্যাল পার্টি, তার রাজনৈতিক দলকেই ক্ষমতা কিন্তু দিয়েছে। এনি রেজলিউশন অফ এ লেজিসলেচার পার্টি ফ্যাকশন পারপোর্টিং টু চেঞ্জ দ্য হুইপ উইদাউট দি পলিটিক্যাল পার্টিজ ডিকটেশন, মানে যদি ধরুন মনে করুন কেউ একজন চাইলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এখানে তিনি বলেছেন যে না আমরা একটা গ্রুপ, যদি দেখা যায় তাহলে এই বিষয়টাকে কিন্তু মহারাষ্ট্র জাজমেন্টেও কিন্তু অ্যান্টি ডিফেকশন ম্যাটারে এটাকে ইনফার্ম বলেছেন, কারণ দেয়ার ইজ দি ডিবেট। এখানে ল্যাঙ্গুয়েজ যদি আপনি দেখেন, আমি একটু পড়ে শুনিয়ে দিই, মানে তাহলে বুঝতে পারবেন। এবং যেহেতু এটা একটা
সাংবিধানিক প্রশ্ন, তাই আমার মনে হয় যে লেট আস নট ডাইলিউট ইট ফ্রম দি কনস্টিটিউশনাল ভিউ পয়েন্ট। পার্টিকুলারলি আমি যদি বলি, শিডিউল 10 যদি দেখবেন আমাদের সংবিধানের 10ম তফসিল, সেখানে প্রথমেই দেখবেন একটা ইন্টারপ্রিটেশনের ক্লজ আছে। সেখানে যদি শিডিউল 10-এর ক্লজ 1-এর সাব ক্লজ বি যদি দেখেন, সেখানে লেখা আছে লেজিসলেচার পার্টি। লেজিসলেচার পার্টি যেটাকে পরিষদীয় দল, বাম পরিষদীয় দল, মানে বামপন্থী এমএলএদের পরিষদীয় দল, তৃণমূল পরিষদীয় দল, তৃণমূলের এমএলএদের পরিষদীয় দল, যে দলটা হাউসের মধ্যে আছে, in relation to a member of a house belonging to any political party in accordance with the provisions of paragraph 2 or paragraph 4 means the group consisting of all members of that house for the time being belonging to the political party in accordance with the said provisions। মানে ওই রাজনৈতিক দল থেকে নির্বাচিত মেম্বাররা মিলে লেজিসলেচার পার্টি গড়ে তোলে। মানে এমনটা ভাবার কোনো কারণ নেই লেজিসলেচার পার্টি ইজ এ ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি ইটসেলফ। ওটা ওই পলিটিক্যাল পার্টিরই যে অংশটা ওখানে নির্বাচিত। একটা পলিটিক্যাল পার্টির অনেক অংশ আছে, একটা পলিটিক্যাল পার্টির এমএলএ ছাড়াও একটা পলিটিক্যাল পার্টি রান করতে পারে। আমরা পলিটিক্যাল পার্টি, আমাদের কোনো এমএলএ ছিল না, তাই রাজনৈতিক দল ছিল না, রাজনৈতিক দল তো থাকছে। এবার যদি আমরা দেখি ডিসকোয়ালিফিকেশনের ক্ষেত্রে আর একটা শব্দ এখানে ব্যবহার করা আছে, সেটা হচ্ছে যে অরিজিনাল পলিটিক্যাল পার্টি। দু রকমের ধারণা আছে, একটা মার্জার অফ দি পলিটিক্যাল পার্টি, আর একটা হচ্ছে স্প্লিট। স্প্লিট মানে ভাগ হলো, আর মার্জ মানে একটা পলিটিক্যাল পার্টি আর একটা পলিটিক্যাল পার্টিতে মিশে গেল। যেমন তৃণমূল পঞ্চভূতে বিলীন হয়ে গেছে, মানে আমরা অনেকেই বলছি আমরা, কিন্তু আদৌ কি তৃণমূল পঞ্চভূতে বিলীন হয়েছে? ইলেকশন কমিশনে তো তৃণমূলের রেজিস্ট্রেশনটা এখনো পর্যন্ত আছে, তার মালিকানাটা এখনো পর্যন্ত আছে। ধরে নিলাম তৃণমূলে আজকে কোনো আসনই নেই, আনলেস তৃণমূল ডিসাইডস টু মার্জ উইথ এনি আদার পলিটিক্যাল পার্টি। ধরুন আজকে তৃণমূল কংগ্রেসে মিশে গেল, কি তৃণমূল বিজেপিতে মিশে গেল, তাহলে তৃণমূলই লুজ ইটস আইডেন্টিটি ইটসেলফ। সেটা নির্বাচন কমিশনের দ্বারা কিন্তু এটা হয়, নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। ইন দি মিন টাইম যদি কেউ মনে করেন যে তৃণমূল কংগ্রেস মার্জ হয়ে যায়নি, আমি তৃণমূল থেকে নির্বাচিত, মানে এই বিধানসভায় যারা নির্বাচিত হয়েছেন তৃণমূলের টিকিটে, আমরা ওখানে গ্রুপ করেছি আলাদা, এই গ্রুপটা আবার কি হচ্ছে, এদের ডিসকোয়ালিফিকেশনটা তারা আটকাতে পারেন। কিন্তু ডিসকোয়ালিফিকেশন আটকানোর অর্থ মানে দুটো দলের মার্জার হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই। ডিসকোয়ালিফিকেশনটা আটকানোর জন্য ওরা 2/3, ওই যে বলা আছে মার্জার যদি হয় সেক্ষেত্রে তারা একটা এই পাবে, কিন্তু মার্জার অফ দি লেজিসলেটিভ পার্টি, মার্জ করবে লেজিসলেটিভ পার্টি, কিন্তু ওরা সেটা করছেন না, ওরা একটা গ্রুপে আছেন, ওরা একটা গ্রুপে আছেন জাস্ট ইন অর্ডার টু অ্যাভয়েড অর বাইপাস দিস ডিসকোয়ালিফিকেশন থিং। যদি 2/3-এর নিচে চলে যায় তাহলে এই ক্লজটা অ্যাট্রাক্টেড হবে। কি ক্লজ? ক্লজটা বলছে যে এই ডিসকোয়ালিফিকেশন অন দি গ্রাউন্ড অফ ডিফেকশন নট টু অ্যাপ্লাই ইন কেস অফ দি মার্জার, সেটা হচ্ছে এই 10ম তফসিলের 4 নম্বর ক্লজ। এ মেম্বার অফ দি হাউস শ্যাল নট বি ডিসকোয়ালিফাইড আন্ডার সাব প্যারাগ্রাফ 1 অফ প্যারাগ্রাফ 2 ওয়ার হিজ অরিজিনাল পলিটিক্যাল পার্টি, অরিজিনাল পলিটিক্যাল পার্টি, এটা খুব ইম্পর্টেন্ট, অরিজিনাল পলিটিক্যাল পার্টি। আর ওখানে কি বলা আছে? লেজিসলেচার পলিটিক্যাল পার্টি। এই দুটোর মধ্যে কিন্তু ফারাক। আমি প্রথম বললাম ওটা পরিষদীয় দল, বাম পরিষদীয় দলের নেতা ছিলেন সুজন চক্রবর্তী, সিপিআইএম এর নেতা ছিলেন সুজন চক্রবর্তী, কিন্তু সিপিআইএম পার্টিরও তিনি নেতা। সিপিআইএম এর যে অরিজিনাল পলিটিক্যাল পার্টি, যেটা বিধানসভায় মেম্বার থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম অনেক রাজনৈতিক দল আছে তাদের কোনো প্রতিনিধি নেই বিধানসভায়, তারা সিম্বল রুল, সিম্বল অ্যালটমেন্টের কারণে তাদের বিভিন্ন সময় তাদেরকে বলা হয় তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে এটা দেখে ওই ন্যাশনাল পলিটিক্যাল পার্টি ইত্যাদি ইত্যাদি, যেগুলো সিম্বল অ্যালটমেন্ট করার প্রশ্নে হয়। কিন্তু তার উপরে কিন্তু সেই দলের অস্তিত্বের কথা কিন্তু নির্ভর করে। অনেক রাজনৈতিক দল আছে, ধরো আমি বলছি সিপিআইএম লিবারেশন, তারাও রাজনৈতিক দল, এসইউসিআই তারাও রাজনৈতিক দল, তারা হয়তো ন্যাশনাল লেভেল পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন সেখানে নেই, রেকগনিশন সেখানে নেই,
কিন্তু দ্যাট টু ইজ এ পলিটিক্যাল পার্টি। তাহলে অরিজিনাল পলিটিক্যাল পার্টির কিন্তু অস্তিত্ব সেখানে কিন্তু থাকছে। এবার বলছে এইখানটাতেই হচ্ছে ব্যাখ্যার যে জায়গা, যে বলছে দেখুন, দ্য মেম্বার অফ দি হাউস শ্যাল নট বি ডিসকোয়ালিফাইড আন্ডার সাব প্যারাগ্রাফ 1 অফ প্যারাগ্রাফ 2 where his original political party merges with another political party, and he claims that he and any other members of the original political party have become members of such other political party, যেটা ওখানে হচ্ছে পার্লামেন্টে। মানে আবার ওই এখানে 2/3 দিয়ে সেভ করছে, ওখানে বলছে আমরা ওদের সাথে ঢুকে গেলাম, পঞ্চমতে বিলীন হয়ে গেলাম। তাহলে মার্জারটা কোনটা আসল মার্জার? মানে তৃণমূলকে দুটো কেস, একটা এখানে হয়েছে, সেটা ওরা বলছেন আমরা একটা গ্রুপে আছি, যেটা ঋতব্রত বাবু বলছেন। আর ওখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একদম সরাসরি ওদের সঙ্গেই ওরা কাজ করতে শুরু করলেন, আমরা ওই দল জয়েন করলাম, এনসিপিআই। তাহলে আমরা ওর সাথে বিলীন হয়ে গেলাম। কিন্তু এখানে তো একটা ধর্ম সংকট তৈরি হয়ে যাচ্ছে খোদ ইলেকশন কমিশনের জন্য, যে যখন ঋতব্রত এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্বই মুছে দিচ্ছেন, দিয়ে তিনি তার নিজের সমিতি তৈরি করছেন, করে তার লিস্ট পাঠাচ্ছেন, সাংবাদিক সম্মেলনে অভিষেককে চিনতে অস্বীকার করছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝরাত্রে তিনি তার কর্মসমিতির লিস্ট পাঠাচ্ছেন ইলেকশন কমিশনের কাছে, এবং খুব পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে দলের সিম্বল এবং দলের তহবিলটা কে পাবে সেটার জন্য একটা লড়াই চলছে। এই লড়াইয়ের ক্ষেত্রে লেজিসলেটিভ পলিটিক্যাল পার্টি, আমাকে যদি বলেন, লেজিসলেটিভ পলিটিক্যাল পার্টির কোনো সে থাকার কোনো কথা নয়। পলিটিক্যাল পার্টি মানে বাইরের পলিটিক্যাল পার্টি, মানে যে পলিটিক্যাল পার্টি তাকে নেতৃত্ব দেন, কারণ ওটা তো যাচ্ছে না, ওটা উড়ে যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের তথাকথিত রাজনৈতিক অস্তিত্ব উঠছে না, সেটা ইসিআই উইল ডিসাইড ওর সিম্বল কে পাবেন কে পাবেন না। কিন্তু এই গ্রুপ ফ্র্যাকশন এইগুলোকে দিয়ে পলিটিক্যাল পার্টির অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্য অনেকটা করা যায়, সেটা আমাদের এই মহারাষ্ট্রের জাজমেন্টের সময় আমরা দেখুন আমরা কি পেয়েছি। আপনি যদি দেখেন ওই মহারাষ্ট্রের ইভেন্টের ফলে বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে ওঠে, যেমন আমি আলাদা আলাদা করে এনেছিলাম। একটা প্রশ্ন হচ্ছে ওয়েদার এ নোটিস অফ রিমুভাল অফ দি স্পিকার restricts them for continuing with disqualification proceeding under the 10th schedule। এটা 2016 সালে অরুণাচল প্রদেশের একটি মামলায় সুপ্রিম কোর্ট ডিসাইড করেছিলেন, এবং যেখানে বলা হয়েছিল এই যে স্পিকার, মাঝে মধ্যে তো স্পিকারের যে রোল, এই রোলটাও খুব সন্দেহের মধ্যে ছিল। যেমন বিমান বন্দ্যোপাধ্যায়, মানে সবচেয়ে রেচেড স্পিকার যদি আপনাকে দেখতে হয় গোটা পশ্চিমবঙ্গ বিধানসভা, কেন গোটা দেশের মধ্যে, গত 15 বছর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির যে স্পিকার ছিলেন, মানে ওর আমলে পুরোটাই যেভাবে কালীঘাট থেকে যা বলতেন উনি তাই করতেন। স্পিকার তো ওইভাবে করবেন না। স্পিকার কীরকম হবেন? স্পিকার হবেন সোমনাথ চ্যাটার্জির মতো, যে দল বলছে, মানে এই যে আমি দলের কথাটা শুনে নিব এরকম বিষয়টা নয়, বাট হিয়ার দ্য গাটস টু সে যে না আমাকে এটা করতে হবে, আমি সংবিধানের নামে শপথ নিয়ে স্পিকার হয়ে যাবেন, আই এম এ স্পিকার, আমার উপরে কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ ওইভাবে থাকতে পারে না। খুব বড় বিতর্ক হয়েছিল। সোমনাথ চ্যাটার্জিকে তার জীবনে অত্যন্ত প্রিয় জিনিস তাকে মানে সেই প্রিয় দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল, আমরা জানি, সেটা খুব দুঃখজনক অধ্যায়। এবং এই কনফ্লিক্টের পরে দাঁড়িয়েও কিন্তু সোমনাথবাবু কিন্তু তার কনস্টিটিউশনাল যে ডিউটি সেটা ডিসচার্জ করতে তিনি ফার্ম ছিলেন, শক্ত হাতে তিনি দাঁড়িয়েছিলেন যে না আমি এটা করতে পারি না। এবার স্পিকারের রোলটা অনেক সময় না প্রশ্নচিহ্নের সামনে চলে যায়, যে স্পিকার কি করে। ধরুন এখানে ধরুন তখন ছিল তৃণমূলের কোনো এমএলএ পাল্টি খেয়েছে, বিজেপিতে গেছে, সেটা আগে হবে, কিন্তু যদি দেখা যায় তার মেম্বারশিপটা খারিজ হচ্ছে উল্টোটার ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে আর কোনো উদ্যোগই তারা গ্রহণ করছে না। বিজেপি থেকে যদি কেউ তৃণমূলে যায়, মুকুল রায়ের কেস ওয়াজ দি গ্রেটেস্ট এক্সাম্পল। তো এটা না বোঝা যেত, তাই জন্য বলা হলো না স্পিকারের কথার উপরেও, মানে স্পিকারের ডিসিশন তার উপরেও জুডিশিয়াল রিভিউ আসতে পারে এবং হাইকোর্ট সেটা দেখতে পারে। এটা দেখবেনটা দেখতে গিয়ে তাকে কি করতে হবে, তাহলে ইউ হ্যাভ টু ক্লিয়ারলি ডিস্টিংগুইশ বিটুইন দিস টু ওয়ার্ডস। তাহলে আলাদা করে এই 10 শিডিউলে এই দুটো শব্দবন্ধ রাখার কি দরকার ছিল আলাদা করে? লেজিসলেচার পলিটিক্যাল পার্টি অ্যান্ড দি অরিজিনাল পলিটিক্যাল পার্টি হুইচ নমিনেটস। আসল প্রবলেমটা কোথায় হয়েছে, যেটা আমার মনে হয় যার উত্তরটা অনেক বেশি রাজনৈতিক, এখানে আমি যদি আর একটা প্রশ্ন উত্তর দিলে আরও পরিষ্কার হয়ে যাবে। এই স্পিকারের যে পাওয়ার ডিসকোয়ালিফাই, যেমন
court should normally refrain from deciding disqualification petition at the first instance. এই যে মেম্বারটা যে চলে যাবে, এই ধরুন আমি জানি না তৃণমূল কংগ্রেস করেছে কিনা, তৃণমূল কংগ্রেসেই এতজন মেম্বার তারা চলে গেছেন, তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে ডিসকোয়ালিফিকেশন পিটিশন তারা ফাইল করেছেন কিনা স্পিকারের কাছে। দে হ্যাভ রাইট টু লজ, এবং এনিবডি এনি সিটিজেন হ্যাজ এ রাইট। এতগুলো এমএলএ চলে গেছে, এনি সিটিজেন। আমি করেছিলাম ঠিক ওই মানে আপনার সিকিম লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এইরকমই একটা ওদের রুলসে ছিল যে এনি মেম্বার উইল হ্যাভ টু, না এনি সিটিজেন, আপনিও গিয়ে করতে পারেন আমিও গিয়ে করতে পারি। যে এত লোক এলো ভাই, আমার কনস্টিটুয়েন্সির এমএলএ ভোট দিলাম তৃণমূলকে, চলে গেছে এখন অন্য দলে। আমি ভোট দিলাম মমতা ব্যানার্জির ছবি দেখে, সে চলে গেছে অন্য জায়গায়। দে হ্যাভ এ রাইট টু রেজ দিস ইস্যু। আমি জানি না এখনো পর্যন্ত সেই ইস্যু কেউ তুলেছেন কিনা। দ্বিতীয় কথা হচ্ছে এই 2/3 মেজরিটির যে জায়গাটা যে মার্জ হয়েছে, যেখানে অরিজিনাল মার্জার তো হলো না। তৃণমূলের অরিজিনাল মার্জার কি এখনো পর্যন্ত হয়েছে? না, হয়নি। তৃণমূল কংগ্রেসের 20 জন এমপি ওখানে গেছেন, তৃণমূল কংগ্রেসকে ডিসাইড করেছে। এই জায়গাটাকে পার্লামেন্ট ওয়ান্টেড টু সেফগার্ড, সেই জন্যই 10 শিডিউলে এই জায়গাটা দেয়। 2/3 এটা কেন দেয়? অনেক সময় হতে পারে, ধরুন আমি বলছি সিপিআই থেকে সিপিএম তৈরি হয়েছিল, কিন্তু এখানে তো প্রশ্নটা উঠে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ডিসাইড করেছে। আপনি প্রশ্নটা তুললেন, কে তৃণমূল কংগ্রেস, কে আসল তৃণমূল কংগ্রেস? সেটাই তো বললাম যে আসল তৃণমূল কংগ্রেস তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ধরা হবে। তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল পার্টি তো আছে, মানে আইদার ওটা ভঙ্গুর, ওটা কিছু নেই ভেতরে, সেই কারণে ওদের এই সাফার করতে হচ্ছে। ওই কন্ট্রোল ছিল না, রাজনৈতিক কন্ট্রোল না থাকলে যা হয়, রাজনৈতিক দলের মধ্যে যদি রাজনীতি না থাকে তাহলে যেটা সমস্যা, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে দেখুন রাজনৈতিক দলের ধারণার একটা বদল আসছে। তার একটা উদাহরণ আপনি যদি জানতে চান, ইলেকট্রাল বন্ড। আপনার মনে হয় ইলেকট্রাল বন্ড করে আসলে কি করা হচ্ছিল? রাজনৈতিক দলের ওই রকম একটা মানে শেয়ার বাজারে কোম্পানির শেয়ার উঠে পড়ে, রাজনৈতিক দলের শেয়ার উঠবে পড়বে, মানে মার্কেট উইল রান দি পলিটিক্যাল পার্টি। ঠিক যে জায়গাটাতেই আমাদের রাজনৈতিক দলকে যাতে মার্কেট নিয়ন্ত্রণ না করতে পারে, রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্যই সংবিধান এটাতে আছে। কিন্তু তাহলে তো সেইখানে যে হাইকোর্টের থেকে যে ভার্ডিক্ট এসছে সেটা মানে মিথ্যে হয়ে যাচ্ছে, কারণ আপনি বলছেন তৃণমূল কংগ্রেস মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট কোনো ভার্ডিক্ট দেয়নি। হাইকোর্ট প্রথম কথা ওদের এফিডেভিট দিতে বলছে, হাইকোর্ট রিফিউজ টু ইন্টারফেয়ার উইথ দি ইন্টারিম অর্ডার। ফলে সেটা কেন হলো আমি নিজেও জানি না। মানে দিস ওয়াজ এ ফিট কেস টু পাস অ্যান ইন্টারিম অর্ডার, কারণ এই দুটো শব্দ যেখানে খুব পরিষ্কার। কিন্তু সেটা যাই হোক, এখন দেননি। এটা নিশ্চয়ই তার তৃণমূল কিও তার বিরুদ্ধে কোথাও গেছেন বলেও তো আমি শুনিনি। তৃণমূল কংগ্রেস তো আমরা দেখতাম সকালে একটা কিছু হলে বিকেলবেলা সুপ্রিম কোর্টের রোখ থাকতো। হয় কপিল সিবালরা এখন আর ওদের একটা পাত্তা দিচ্ছেন না, নয় যেটা হচ্ছে ওরা সিদ্ধান্ত নিয়েছেন, জানেন যে এরপরে গেলেও রাজনৈতিকভাবেও যদি বিষয়টা হয় তাহলেও মুশকিলে পড়বেন। মুশকিলটা হচ্ছে পলিটিক্যাল পার্টির যখন পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়, তখন পলিটিক্যাল পার্টি ইজ বাউন্ড টু সাফার দিস কাইন্ড অফ প্রবলেম। সেটাই হচ্ছে, মানে বাজার নিয়ন্ত্রণ করতে শুরু করে দিচ্ছে রাজনৈতিক দলকে। আমি উদাহরণটা এই জন্য দিতে চাইলাম, ধরুন সিপিআই থেকে সিপিএম যখন তৈরি হয়েছিল, সিপিআইএম যখন তৈরি হয়েছিল, কি রিজন ছিল? জাস্ট হার্ডকোর পলিটিক্যাল রিজন, যে কোন আন্ডারস্ট্যান্ডিং থাকবে কংগ্রেস সম্পর্কে সেই সময় দাঁড়িয়ে, কোন আন্ডারস্ট্যান্ডিং থাকবে সোভিয়েত সম্পর্কে, কোন আন্ডারস্ট্যান্ডিং থাকবে বিদেশ নীতি সম্পর্কে। এই যে দৃষ্টিভঙ্গির যে তফাৎ, যে সিপিআই এর তখনকার দিনে যারা জাতীয় পরিষদের নেতৃত্ব ছিলেন, তারা কংগ্রেস সম্পর্কে বললেন যে না, কংগ্রেসের সঙ্গে আমাদের একটুখানি সহযোগের রাজনীতি করতে হবে। তার আগে 1962 ইন্ডো চায়না ওয়ার, তার পরবর্তী সময় এই পার্টির বিভাজন। এটা তো হতে পারে, রাজনৈতিকভাবে তো হতেই পারে, কিন্তু রাজনৈতিক দলিল থাকবে, রাজনৈতিক কনভেনশন হবে, রাজনৈতিক বিতর্ক হবে, তারপর ভাঙবে। যেটা হয়েছিল সেই সময়। জ্যোতিবাবুরা একদিনে তো পার্টি ভাঙেননি, পার্টি ভাঙার আগে অনেক দিন ধরে চর্চা করতে হয়েছে, আলোচনা হয়েছে, দলিল পড়েছে, পাল্টা দলিল হয়েছে, কথা হয়েছে, তারপর গিয়ে সেই জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে তারা বেরিয়ে আসেন, এবং 9 জন পলিট ব্যুরো মেম্বার তখনকার আপনারা জানেন, হরকিষাণ সিং সুরজিৎ, জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, কি রামমূর্তি, EMS রামুদ্রিপাদ, M বাসপুন্নাইয়া, এরা সবাই তখন বেরিয়ে এসে তারা একটা রাজনৈতিক দল। এর আগেও অনেক রাজনৈতিক দল থেকে বেরিয়ে রাজনৈতিক দল হয়েছে, হতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনৈতিক, এখানে ইন দিস কেস রাজনৈতিক দল, তারা রাজনৈতিক দলের মতন না, দেখা যাচ্ছে লেজিসলেটিভ পার্টি তার পরিবর্তনটাই রাজনৈতিক দলের অস্তিত্বটাকে মুছে দিচ্ছে, which is very dangerous। এখানেই যেটা প্রশ্ন উঠছে যে আমরা দেখলাম যে বাজেট অধিবেশন যখন হলো, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আছেন, তিনি বিরোধী দল যারা রয়েছে তৃণমূল,
তাদেরকে জাস্ট কোনো উত্তর দেওয়ার বা কথা বলার জায়গাতেই রাখলেন। তিনি পরিষ্কার বলে দিলেন যে এমন বাজেট হয়েছে যে বিরোধীরা কথা বলবার জায়গাই পাবে না। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তারা ওয়াকআউট করে বেরিয়ে গেলেন, কুণাল ঘোষ সহ বাকিরা কয়েকজন সেখানে বসে রইলেন। দেখুন, আমি আবার বললাম, কে কোথায় বসে থাকবেন, কে ওয়াকআউট করবেন, এটা তাদের বিষয়, কিন্তু ওয়াকআউটটাকেও তো ব্যবহার করা হয়েছে গত কয়েক বছর ধরে। আপনি ওয়াকআউটের সংস্কৃতি নিন না, ওয়াকআউটের সংস্কৃতি, অ্যাবস্টেন করার সংস্কৃতি, ভোট দানে বিরত থাকা, পার্লামেন্টে না যাওয়া, ঠিক দিন বুঝে বুঝে ওই দিনটা যেদিন বিলের ওপর ভোটাভুটি হবে এমপি না পাঠানো, নাগরিকত্ব সংসদে নিয়ে আইন, তৃণমূলের এমপিরা উপস্থিত ছিলেন না, কেন ছিলেন না আমরা বলতাম, তখন মানুষ শোনেননি যে স্পেসিফিক্যালি এই সংখ্যক এমপি সেদিনকেই তাদের অসুবিধা হয়ে গেল। হুইপ তার মানে আইদার হুইপ পাননি, তাহলে হুইপের গল্পটাই তো থাকবে না। মূল জায়গাটা কি, মুখ্য সচেতক যেটা দেবেন, দ্যাট ইজ দি হুইপ, দ্যাট ক্যানট বি ডিনাইড। ওই হুইপ ডিনাই করাটাও কিন্তু ডিসকোয়ালিফিকেশনের গ্রাউন্ড হতে পারে। আমার দল আমায় হুইপ দিল যে এই বিলের পক্ষে ভোট দেবে বা বিপক্ষে ভোট দেবে, আমি এই হুইপটাকে ডিনাই করে গিয়ে আমি অন্য পক্ষে ভোট দিলাম, দ্যাট ইজ অলসো এ গ্রাউন্ড ফর ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ। ফলে এই যে যা দৃশ্য দেখছেন, আমি আবার বললাম, যখন পলিটিক্যাল পার্টিজ আর নট ড্রিভেন বাই দি পলিটিক্স, দে আর ড্রিভেন বাই দি মার্কেট রাদার, তখন এই সমস্যা তৈরি হয়। ইলেকট্রাল বন্ডের কেসটাকে যদি একটু স্টাডি করেন তাহলেই বুঝবেন পলিটিক্যাল পার্টিকে মার্কেটে নামিয়ে দেওয়া। সুপ্রিম কোর্ট সেটাকে বন্ধ করেছেন, কিন্তু ওই কালচারটা তো বিভিন্নভাবে এফেক্ট করছে। দিস ইজ দি ইম্প্যাক্ট অফ দি মার্কেট পলিটিক্স, যেটা মার্কেটের হাতে পুরোটা ছেড়ে দেবার। মার্কেট এরও কিছু রেগুলেশনস থাকে। মুশকিল হচ্ছে তৃণমূল কংগ্রেস যে খুব রেগুলেটেড দল, এরকম তো ভাবার কোনো কারণ নেই, সে তারা তো এমনি লুম্পেনদের একটি দল। সেখানে আপনি টিকিট বিক্রি করিয়েছেন, এটা বললেন ভাই তোমরা কে হ্যাঁ, তো পয়সা দিয়ে আমি টিকিট নিয়েছি, তো আমি যা খুশি করবো, আমি তোমায় টাকা দিয়েছি, তুমি আমার টিকিট দিয়েছো, এখন জিতে গেছি, এবার আমি যা ইচ্ছে করবো, তুমি যা ইচ্ছে করবো। তাহলে আপনার কি মনে হয় এই যে ডিসকোয়ালিফিকেশনের যে অ্যাক্টটা রয়েছে সেটাকে আরো অনেক বেশি কঠোর করা উচিত? কঠোর করা উচিত ছিল, এখন আর কত কঠোর করে কি হবে আমি জানি না। কারণ এখানে একটা বড় সমস্যা কাজ করে, সেটা হচ্ছে যে কেউ কখনো এগুলো খুব সিরিয়াসলি নেয়নি। দলত্যাগ, ইলেকট্রাল রিফর্মস, আমাদের দেশের রাজনৈতিক দলগুলি এক্সেপশনাল, ইদানিংকালে কংগ্রেস, রাহুল গান্ধী খানিকটা বলেছেন, বামপন্থী দলগুলো বলে যায় ইলেকট্রাল রিফর্মসের কথা ধারাবাহিকভাবে। আরও সেখানে বাড়তি এফার্ট দেওয়া উচিত ছিল অনেক আগে থেকেই। অন্যান্য দল বলতে বিজেপি তো বলবে না, কারণ বিজেপি এখন যা হচ্ছে তা সবটাই তাদের পক্ষে বড় অঙ্ক কষে কষে চলছে, এবং অঙ্কটাও খুব পরিষ্কার যে যাতে করে দীর্ঘ সময় ধরে এই ক্ষমতাটাকে কুক্ষিগত রাখা যায়, তাতে করে এই পরিসরের মধ্যে আমি সরকারি দল, এই আমার পরিসরের মধ্যেই বিরোধী দল থাকবে, তাহলে আমার নীতি ইমপ্লিমেন্ট করতে খুব সুবিধে হবে। আবার দেখিয়েও দেওয়া গেল হ্যাঁ বিরোধী, এটা গুজরাটে এরকমই হয়। গুজরাটে আপনি খেয়াল করে দেখবেন, গুজরাটে কংগ্রেস যারা করতেন তারাই একটা সময় বিজেপি হয়ে গেছিলেন যখন গুজরাটে শিফট হয়েছিল পাওয়া। তা এখানে রাজনীতি নেই। 10 শিডিউলের প্রোটেকশনটা দেওয়া হচ্ছে রাজনীতিকে বাঁচানোর জন্য। রাজনৈতিক দল এসেনশিয়ালি তারা রাজনীতির প্রোডাক্ট হিসেবেই গণ্য হবে, এবং সেটা যতদিন থাকে ততদিন পর্যন্ত রাজনৈতিক দল টিকবে। রাজনৈতিক দল ব্যবসাদার সংস্থাও নয়, রাজনৈতিক দল কোনো সরকারি প্রতিষ্ঠানও নয় বা স্বেচ্ছাসেবী সংগঠনও নয়, এরা রাজনৈতিক দল। আমি শুরু করেছিলাম, সংবিধান প্রণেতারা ইচ্ছে করলে রাজনৈতিক দলের ডেফিনেশন লিখতে পারতেন, ওরা চাননি। ওরা রাজনৈতিক দলকে রাখতে চেয়েছিলেন ফ্রি ফ্রম অল কন্ট্রোল, কারণ এরা জনগণের চিন্তাভাবনার আধার। রাজনৈতিক দল তারা এসেনশিয়ালি অ্যাসোসিয়েশন, আমাদের রাইট টু অ্যাসোসিয়েশন আছে, আমরা অ্যাসোসিয়েশন ফর্ম করে তাকে রাজনৈতিক দল বলতেই পারি। এবার সেই রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নেয় আমরা ভোটে অংশগ্রহণ করব, তাহলে রাজনৈতিক দলকে ইলেকশন কমিশন থেকে রেজিস্ট্রেশন দিতে হবে, এবং সেই রেজিস্ট্রেশনটার ইলেকশন কমিশনের উপর নির্ভরশীল। তো কোন দলের প্রতীক চলে যাবে, কোন দলের প্রতীক চলে যাবে না, কোন দলের অ্যাকাউন্ট কে পাবে, সেটা খুব একটা এই লেজিসলেটিভ পার্টির উপরে কিন্তু খুব একটা নির্ভরশীল নয়। যদি এটা একটা প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে, দেখছি কোন দিকে যায়। তবে যে দলটির সঙ্গে এটা হচ্ছে সেই দলটি দে হ্যাভ ডান এনাফ, যে তাদের দলের মধ্যে মানে আমি বলছি এনাফ অফ মানে কুকুর, ছাগল, ভেড়া তৈরি করেছেন, দলের ভিতরে করেছিলেন, যারা বাজারে বিক্রি হচ্ছে। বাজারে এই গরুর হাট বসে, কুকুরের হাট বসে, এই কুকুর বেড়াল সব বিক্রি হয় না, এই যে কিনলাম এখানে ওই জায়গাটা, ভ্যালি স্ট্রিট,
গ্যালি স্ট্রিটে ওই 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 রকম বিক্রি হচ্ছে। গ্যালি স্ট্রিটে না, গ্যালি স্ট্রিটের মতন সব খোলা গ্যালি স্ট্রিট বিধানসভার মধ্যে বসিয়ে দিয়েছে। এরা ডাইরেক্ট বিক্রি হচ্ছে না, এরা এখন একটুখানি ওই পিছন 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 ঘুরবে বিজেপি, এটাই। অর্থাৎ যেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে তৃণমূলের অ্যাকাউন্ট বা তৃণমূলের জোড়াফুল প্রতীক কার হাতে যাচ্ছে এই মুহূর্তে কেউ বলতে পারছেন না, তবে সমস্তটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর। এবং একই সঙ্গে বিরোধী দল যে এখন একটু শাসক দলের মানে শাসক দলকে তোয়াজ করে চলতে চাইছে, এই বিষয়টা মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে বর্তমান যা রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি সেই বিষয়টা দেখতে পেয়ে, সেই বিষয়টায় ওপরে নজর রেখে। ক্যামেরায় অজিত দেবের সঙ্গে অনন্যা মজুমদারের রিপোর্ট, বাংলা স্পিড।